ওয়েলকাম টু সুদীপ্ত লার্নিং। সুদীপ্ত লার্নিংয়ে তোমাদের প্রত্যেকে স্বাগত জানাই। প্রিয় বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব ক্লাস 6 অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর আমার পৃথিবী তথা তোমাদের ভূগোল বইয়ের প্রথম অধ্যায় আকাশ ভরা সূর্য তারা। এই অধ্যায়টি থেকে আমরা প্রতিটি লাইনে তোমাদের পাঠ্য বইয়ে প্রতিটি লাইন ধরে ধরে আলোচনা করব। তা চলো তাহলে অধ্যায়ের নাম হলো আকাশ ভরা সূর্য তারা। চলো প্রথমে দেখো, একটি নীল বক্স এবং ছবি সহকারে তোমাদের বইয়ে দেওয়া রয়েছে। কি বলছে দেখো, সন্ধ্যাবেলা খোলা জায়গা, আকাশের দিকে তাকিয়ে দেখো, আকাশ ভরা ঝিকমিকে তারা। যেন একটা কালো চাঁদোয়ার গায়ে ছোট ছোট ফুটো করা আছে, সেগুলো দিয়ে ঝিকমিক করছে অসংখ্য আলোক বিন্দু। সেটা তোমাদের পাঠ্য বইয়েও ছবি দেওয়া রয়েছে, তোমরা সেটা দেখতে পাচ্ছ বা দেখা যাচ্ছে। যাই হোক, দিনের বেলায় সূর্য আর রাতের আকাশে চাঁদ সহ অসংখ্য আলোকবিন্দু হলো জ্যোতিষ্ক। তাহলে তোমাদের এই লাইনটাকে ভালোভাবে মনে রাখতে হবে। কোন লাইনটা? না, তোমাদের এই অংশটাকে একটু ভালো করে মনে রাখতে হবে। দিনের বেলায় সূর্য আর রাতের আকাশে চাঁদ সহ অসংখ্য আলোকবিন্দু হলো জ্যোতিষ্ক। তাহলে কোশ্চেন থাকলো তোমাদের যে জ্যোতিষ্ক কাকে বলে। তোমরা তখন উত্তর লিখবে, দিনের বেলায় সূর্য আর রাতের আকাশে চাঁদ সহ যে অসংখ্য আলোকবিন্দু দেখা যায় সেই সমস্ত আলোকবিন্দুকে জ্যোতিষ্ক নামেই পরিচিত। বোঝা গেল? তারপর লাইনগুলো দেখো, কোটি কোটি জ্যোতিষ্ক। আবার জ্যোতিষ্কের মধ্যে কোনগুলো? অর্থাৎ গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, এছাড়াও গ্রহাণুপুঞ্জ এবং ধূলিকণা, গ্যাস প্রভৃতি রয়েছে এই অসীম শূন্যস্থানে। আর এই সমস্ত কিছু নিয়ে তৈরি হয় মহাবিশ্ব। তাহলে তোমাদের এইটাও খুব ভালো করে মনে রাখতে হবে, মহাবিশ্ব ব্যাপারটা কী বা কাকে বলে। কী লিখবে তোমরা? মহাবিশ্ব ব্যাপারটা কি জেনে নাও। কোটি কোটি জ্যোতিষ্ক অর্থাৎ গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, গ্রহাণুপুঞ্জ, ধূলিকণা এবং গ্যাস প্রভৃতি অসীম শূন্যস্থানে রয়েছে। আর এই সমস্ত কিছু নিয়ে তৈরি হলো আমাদের মহাবিশ্ব বা বিশ্ব ব্রহ্মাণ্ড। ওকে, এবার চলো আমরা মহাবিশ্ব সম্পর্কে ছোট্ট একটু জেনে নিই। চলো, মহাবিশ্ব। মানুষ শুরু থেকেই আশ্চর্য হয়ে এই মহাবিশ্বের সৃষ্টির কথা ভেবেছে। মহাবিশ্বের সৃষ্টি নিয়ে বহু মতভেদ আছে। এরকম এক আধুনিক মত অনুযায়ী মহাবিশ্বের সমস্ত পদার্থ একটা বালির কণা থেকেও ছোট অবস্থায় ছিল। প্রায় 1400 কোটি বছর আগে তা প্রসারণ শুরু হয়। ফলে প্রচুর তাপ আর অকল্পনীয় শক্তি ছড়িয়ে পড়ে। সেই সঙ্গে প্রচুর ধূলিকণা ও গ্যাসের মহাজাগতিক মেঘ সৃষ্টি হয়। কোটি কোটি বছর ধরে এই ধুলোর মেঘ গ্যাস থেকে তৈরি হয় অসংখ্য নীহারিকা, ছায়াপথ, নক্ষত্র, গ্রহ, উপগ্রহ, ধূমকেতু, এমনকি উল্কা প্রভৃতি। মহাবিশ্বের সব কিছু চলমান অবস্থায় আছে এবং ক্রমাগত একের অপর থেকে তার কী হচ্ছে না, এই যে মহাবিশ্বের সমস্ত জিনিসগুলো কিন্তু চলমান অবস্থায় রয়েছে।
শুধু যে চলমান তা নয়, ক্রমাগত একের অপর থেকে কি হচ্ছে না দূরে সরে যাচ্ছে। সীমাহীন মহাবিশ্ব ঠিক কত দূর বিস্তৃত তা মানুষের কল্পনা বাইরে। আমরা অর্থাৎ পৃথিবীর মানুষ মহাবিশ্ব সম্বন্ধে খুব সামান্যই জানতে পেরেছি। এবার আমরা দেখব টুকরো কথা। টুকরো কথাতে কী বলছে দেখে নাও। টুকরো কথাতে বলা হয়েছে যে এখন আমরা যেমন তারা ভরা রাতের আকাশ পর্যবেক্ষণ করি, ঠিক তেমনিভাবে হাজার হাজার বছর আগেও মানুষ এই চাঁদ, সূর্য, আকাশে থাকা তারা, ছায়াপথ, ধূমকেতু, উল্কা পর্যবেক্ষণ করে তাদের সম্পর্কে জানবার চেষ্টা করত। বিজ্ঞানের সবচেয়ে পুরনো এই চর্চা হল জ্যোতির্বিজ্ঞান। চাঁদ, সূর্য, তারার চলাফেরা দেখে দিক ঠিক করা হতো, কিংবা দিন, মাস বা বছর বা সময় বা গণনা সবই হতো আকাশ দেখে। কম্পাস, ঘড়ি, ক্যালেন্ডারের কাজও করত আকাশ। এখানে একটি শব্দ এসেছিল, সেটি হচ্ছে জ্যোতির্বিজ্ঞান। এই শব্দটাও তোমাদের একটু মনে রাখতে হবে। জ্যোতির্বিজ্ঞান ব্যাপারটা কি বলে দিচ্ছি, শুনে নাও। হাজার হাজার বছর আগে মানুষ কি করত না, হাজার হাজার বছর আগে মানুষ ওই আকাশে থাকা চাঁদ, সূর্য, তারা, ছায়াপথ, ধূমকেতু, উল্কা প্রভৃতি পর্যবেক্ষণ করে তাদের সম্পর্ক জানার চেষ্টা করত। আর এটি ছিল বিজ্ঞানের সবচেয়ে পুরনো চর্চা, যেটি হলো জ্যোতির্বিজ্ঞান। ওকে, চলো এবার আমরা জানব নীহারিকা সম্পর্কে। নীহারিকা মহাবিশ্ব সৃষ্টির সময় যে অসংখ্য ধূলিকণা ও গ্যাসের মহাজাগতিক মেঘ তৈরি হয় তা হলো নীহারিকা, যেটাকে আমরা আবার নেবুলা বলি। তাহলে এইটা একটু ভালো করে মনে রাখতে হবে যে নীহারিকা কাকে বলে। নীহারিকা কাকে বলে একটু শোনো ভালো করে, ফের একবার বলছি। নীহারিকা হলো যে মহাবিশ্বের সৃষ্টির সময় অসংখ্য ধূলিকণা ও গ্যাসের মহাজাগতিক মেঘ তৈরি হয়, সেটাই আসলে হলো নীহারিকা। এই নীহারিকা থেকে তারা বা নক্ষত্রের জন্ম হয়। বোঝা গেল? তাহলে এই নীহারিকা থেকে কিসের জন্ম হয় না, এই নীহারিকা থেকে আবার তারা ও নক্ষত্রের জন্ম হয়। মহাবিশ্ব সৃষ্টির প্রায় 10 লক্ষ বছর পরে গ্যাসীয় পদার্থগুলো জমাট বাঁধতে শুরু করে, আর তাদের মধ্যে তৈরি হতে থাকে শূন্যস্থান। ওই যে জমাট বাঁধা পদার্থগুলো প্রচণ্ড গতিতে একের অপরের সঙ্গে মিলে গিয়ে প্রকাণ্ড আকারে জ্বলন্ত নক্ষত্রের জন্ম হয়। তাহলে এই নক্ষত্রগুলো কীভাবে জন্ম হয় না, নক্ষত্রগুলোকে এইভাবে জন্ম হয়। প্রথমেই আমরা দেখেছিলাম যে ধূলিকণা এবং গ্যাসের মহাজাগতিক মেঘ সৃষ্টি করছে, যেটা হচ্ছে নীহারিকা। এই নীহারিকা থেকে আবার তারা বা নক্ষত্রের জন্ম হয়। সেটা কিভাবে জন্ম হচ্ছে ভালো করে শোনো। জন্ম হচ্ছে এইভাবে যে মহাবিশ্বের সৃষ্টির প্রায় 10 লক্ষ বছর পরে ওই যে গ্যাসীয় পদার্থগুলো কী হয় না জমাট বাঁধতে শুরু করে। ফলে কি হচ্ছে না, ফলে তাদের মধ্যে তৈরি হতে থাকছে একটা শূন্যস্থান। ওরকম জমাট বাঁধা পদার্থগুলো প্রচণ্ড গতিতে একের অপরের সঙ্গে যখন মিলে গিয়ে প্রকাণ্ড আকারের একটি নীহারিকা বা কোনো একটা জিনিস তৈরি করছে, মানে জমাট বাঁধা সেই পদার্থগুলো প্রচণ্ড গতিতে একের অপরের সঙ্গে মিলে গিয়ে একটা প্রকাণ্ড আকারে যে জিনিসটি তৈরি করছে সেটি হচ্ছে জ্বলন্ত নক্ষত্রের জন্ম। এইভাবে জন্ম হয় নক্ষত্রের জন্ম। এবার চলো ছায়াপথ সম্পর্কে। লক্ষ লক্ষ নক্ষত্র নিয়ে এক একটা ছায়াপথ তৈরি হয়। তাহলে ছায়াপথ কীভাবে তৈরি হয়
না, ছায়াপথটা কী সেটা আমি জানবো আগে। তার আগে একটু জেনে নিই যে ছায়াপথটা কীভাবে তৈরি হয়। বলছে লক্ষ লক্ষ মানে লক্ষ লক্ষ নক্ষত্র নিয়ে, অর্থাৎ নক্ষত্র নিয়ে তৈরি হচ্ছে ছায়াপথ। তাহলে ছায়াপথ তৈরি হচ্ছে কিভাবে? না, ছায়াপথ তৈরি হচ্ছে লক্ষ লক্ষ নক্ষত্র নিয়ে এক একটি ছায়াপথ তৈরি হয়। ছায়াপথ কি হলো যে মহাকাশে ভাসমান কোটি কোটি নক্ষত্র, হতে পারে গ্যাস, হতে পারে ধূলিকণা, এরকম কোনো জিনিস অর্থাৎ ইত্যাদি যখন একসঙ্গে মিলে পেঁচানো তথা ডিম্বাকার, মানে পেঁচানো অথবা ডিম্বাকার প্রভৃতি নানা রকমের আকার সৃষ্টি করে, তখন আমরা তাকে বলছি ছায়াপথ। যেমন আকাশগঙ্গা একটি কী? না, আকাশগঙ্গা একটি ছায়াপথ। সুতরাং শোনো ভালো করে এবার। সূর্য, পৃথিবী ও অন্যান্য গ্রহ এরকম আকাশগঙ্গা নামে পরিচিত একটা ছায়াপথ রয়েছে। ছায়াপথগুলো সাধারণত কীরকম হয়? না, ছায়াপথগুলো সাধারণত পেঁচানো বা ডিম্বাকার ইত্যাদি নানা রকমের আকৃতি হয় এবং প্রায় 10,000 কোটি নক্ষত্র, গ্যাস, ধূলিকণা নিয়ে আকাশগঙ্গা একটা বিরাট পেঁচানো ছায়াপথ তৈরি করে। খালি চোখে রাতের আকাশে যত তারা দেখা যায় সবই কিন্তু ওই আকাশগঙ্গা ছায়াপথের তারা। ছায়াপথ সম্পর্কে তোমরা একটু জানলে। এবার একটু জানি যে এই যে আকাশগঙ্গাটা বললো, এই যে শব্দটা এসছে, আকাশগঙ্গার ব্যাপারটা কি একটু জানো? মহাবিশ্বের সূর্য বা পৃথিবী বা অন্যান্য যে গ্রহগুলো রয়েছে সেসব কিন্তু যে ছায়াপথে রয়েছে, সেই ছায়াপথটির নামই হচ্ছে আকাশগঙ্গা ছায়াপথ। এবার আমরা জানবো নক্ষত্র সম্পর্কে। আচ্ছা, যাওয়ার আগে আরেকটি কথা বলি, তোমরা পাঠ্য বই দেখো, তোমরা পাঠ্য বই নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে ছায়াপথের ছবি। ঠিক আছে, ছায়াপথ ছবিটি দেখে তোমরা দেখতেও পাচ্ছ এটা একটু পেঁচানো বা ডিম্বাকার। এখানে এই যে ছায়াপথ হচ্ছে, এখানে কি বলবো, দেখতে তো পাচ্ছ পেঁচানো। আর এখানে এই যে ছায়াপথে অসংখ্য তারা বা নক্ষত্র বা গ্রহ বা তারপর তোমার যে পৃথিবী তো একটি গ্রহ, সূর্য, সবই কিন্তু এই ছায়াপথের মধ্যে অবস্থান করে রয়েছে। এবার আমরা জানবো নক্ষত্র সম্পর্কে। চলো। নক্ষত্র, আকাশ ভরা তারাগুলো কতই না বিচিত্র, ছোট বড়, নীলচে, হলদে, সাদা, কতগুলো একা একা, আবার কতগুলো একসঙ্গে ঝাঁকবাঁধা। এই যে তারা বা নক্ষত্র একটা জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড যাদের নিজস্ব আলো ও উত্তাপ আছে। তাহলে কি জানলাম? তাহলে এখান থেকে জানা গেল যে তারাগুলো ছোট বড় অনেক বিভিন্ন আকারে হয়। শুধু যে আকারে নয়, বিভিন্ন রঙেরও হয়। যেমন হচ্ছে নীলচে হয়, হলদে, সাদা, এরকম বিভিন্ন রঙের হয়। আর একটা কথা জানলাম, এখানে বিশেষ করে যে জিনিসটা আমাদের জানতে হবে সেটি হচ্ছে এই যে তারা বা নক্ষত্র, একটা কি না, একটা হচ্ছে জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড, এটা আমাদের জানতে হলো। আর কি না, এই যে নক্ষত্র বা তারা যাদের নিজস্ব আলো রয়েছে, একই সঙ্গে উত্তাপও রয়েছে, মানে আলো রয়েছে, তাপও রয়েছে, এই আর কি। এবার আমরা আসি তারার রং সম্পর্কে। বলছে কোন তারা কতটা উত্তপ্ত শুধুমাত্র তার রং দেখেই বোঝা যায়। তাহলে কোন তারা কতটা উত্তপ্ত তাকে কী দেখে বোঝা যাবে? না, রং দেখে সাধারণত বোঝা যায়। ছোট লাল তারার উষ্ণতা সব থেকে কম। তাহলে কোন তারার উষ্ণতা সব থেকে কম হবে? ছোট তারা, অর্থাৎ ছোট লাল তারা। তাই প্রথমেই আমরা কি দেখলাম? না, প্রথমেই আমরা দেখলাম যে নক্ষত্র হোক বা তারা হোক একই ব্যাপার। এই যে তারা বা নক্ষত্র একটা জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড এবং এদের নিজস্ব আলো ও উত্তাপ রয়েছে। আর কি হয় না, এরা ছোট বড় অনেক বিভিন্ন ধরনের হতে পারে। এদেরকে বিভিন্ন ধরনের রং হয়, যেমন নীলচে, হলদে, সাদা। এমনকি এরা একসঙ্গে ঝাঁক বেঁধে থাকে, আবার ছাড়ছাড় হয়ে থাকে। যাই হোক, এবার আমরা আসি রঙের ব্যাপার, অর্থাৎ তারা বা নক্ষত্র রঙের ব্যাপারটাই আসি। প্রথম হচ্ছে যে কোন তারা কতটা
উত্তপ্ত তার একমাত্র চেনা যায় তার রং দিয়ে। সুতরাং বলা যেতে পারে ছোট একটা লাল তারা অর্থাৎ তার উষ্ণতা কিন্তু সব থেকে কম। তাহলে ছোট লাল তারার উষ্ণতা কেমন হবে? কমই হবে। চলো, আকাশে এরকম তারার সংখ্যা কিন্তু সব থেকে বেশি দেখা যায়। তাহলে কোন তারাগুলো আকাশে সব থেকে বেশি দেখা যাবে? না, ছোট লাল তারা, অর্থাৎ যাদের উষ্ণতা সবচেয়ে কম, সেই তারাগুলো আকাশে সব থেকে বেশি দেখা যায়। এবার আর একটি কোশ্চেন এখানে তোমাদের আছে, মাঝারি হলুদ তারা, এর উষ্ণতা একটু বেশি। মাঝারি হলুদ অর্থাৎ মাঝারি হলুদ রঙের তারার উষ্ণতা কিন্তু একটু বেশি। কার তুলনায়? ছোট লাল তারার উষ্ণতার তুলনায়। সুতরাং এটি কেমন? না না এটিও আকাশে দেখা যায়, আর সাধারণত হচ্ছে বিরাট মানে বড় সব থেকে নীল তারার উষ্ণতা প্রচণ্ড বেশি, সুতরাং বেশ উজ্জ্বল। আর কি জানলাম? নীল তারা অর্থাৎ যে নীল তারাগুলো রয়েছে তাদের উষ্ণতা প্রচণ্ড বেশি, একই সঙ্গে উজ্জ্বলতাও বেশি। আর আরেকটি তারা সম্পর্কে জানবো, সেটা হচ্ছে প্রকাণ্ড সাদা। তাহলে এই যে প্রকাণ্ড সাদা, এই তারার উষ্ণতা আর উজ্জ্বলতা দুটোই সব থেকে বেশি। দুটো সব থেকে কী হবে? না বেশি। অর্থাৎ এই যে সাদা রঙের তারাগুলো, খালি চোখে আমরা এই তারাগুলোকে দেখতে পাই। তাহলে এবার ব্যাপারটা গুছিয়ে বলছি, ভালো করে শোনো। প্রথমেই আমরা দেখলাম যে তারা বা নক্ষত্র ব্যাপারটা কি না, তারা বা নক্ষত্র হচ্ছে একটি জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড যাদের নিজস্ব আলো আছে বা উত্তাপ রয়েছে, এবং এই তারাগুলো কি বিভিন্ন ধরনের হতে পারে এবং ছোট বড় আকার নিতে পারে, এমনকি বিভিন্ন রঙের হতে পারে। যেমন হচ্ছে তোমার লাল হতে পারে, তোমার হলুদ হতে পারে, নীল হতে পারে, সাদা হতে পারে, বিভিন্ন ধরনের তারাগুলোর রং হয়ে থাকে। সাধারণত সেই সব তারাগুলোকে সেইভাবে চেনা যায় তাদের রং দেখে, অর্থাৎ তারার রং দেখে। যেমন ছোট লাল তারার উষ্ণতা সব থেকে কম, সুতরাং এই তারা আকাশে বেশি দেখা যায়। তারপরে দেখলাম কি না, মাঝারি হলুদ তারা, যার উষ্ণতা লাল তারার তুলনায় একটু বেশি। এবং এই যে দুটো তারার তুলনায় আবার বিরাট নীল তারা, অর্থাৎ বড় যে নীল রঙের তারাগুলো, তার উষ্ণতা আরও প্রচণ্ড বেশি। এবং এই যে লাল বা মাঝারি হলুদ অথবা বিরাট নীল, এই তিনটে তারা বাদ দিয়ে সবথেকে প্রকাণ্ড সাদা তারা, অর্থাৎ সবথেকে বড় তারা, এই যে সাদা তারার উষ্ণতা ও উজ্জ্বলতা দুটো সবথেকে বেশি, এবং এই তারাটি খালি চোখে আকাশে আমরা দেখতে পাই। এবার একটি শব্দ আমরা জানব, তারারা আছে আলোকবর্ষ দূরে। কেননা এই যে তারা বা নক্ষত্র, তারা যা নক্ষত্র একই ব্যাপার। কারণ আমরা জানি যে নক্ষত্র নিজস্ব আলো বা উত্তাপ আছে, এবং তারা একটি নক্ষত্র। কেননা তারা নিজস্ব আলো বা উত্তাপ রয়েছে, সেই জন্য তারাও একটি নক্ষত্র। তা ঠিক তারারা আছে আলোকবর্ষ থেকে দূরে, অর্থাৎ তারাগুলো আলোকবর্ষ থেকে কতটা দূরে রয়েছে এই বিষয়ে আমরা জানব। চলো, প্রথমে আমি একটু বলি যে আলোকবর্ষটা কি না, আলোকবর্ষ হচ্ছে বায়ুশূন্য অবস্থায় আলোর গতিবেগ প্রতি সেকেন্ডে প্রায় কত হতে পারে? প্রায় ওই 3 লক্ষ কিমি। তাহলে প্রায় 3 লক্ষ। হ্যাঁ, তাহলে কি বললাম? দেখো, বলছে যে বায়ুশূন্য অবস্থায় আলোর গতিবেগ প্রতি সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিমি, আর এই গতিবেগে 1 বছরে আলো যতটা দূর পার হয় তা হলো আলোকবর্ষ। তাহলে আলোকবর্ষ ব্যাপারটা কি না, আলোকবর্ষ ব্যাপারটা হচ্ছে বায়ুশূন্য অবস্থায় আলোর গতিবেগ 1 সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিমি, আর এই গতিবেগে 1 বছরে আলো যতটা দূরত্ব পার হয় সেটাই হচ্ছে আলোকবর্ষ বা লাইট ইয়ার।
এবার আমরা যেটা মূল বিষয়ে আসি যে তারারা আছে আলোকবর্ষ থেকে কতটা দূরে। তারারা হচ্ছে কোটি কোটি কিলোমিটার দূরে রয়েছে, সুতরাং আমরা জানি, কিন্তু আলোকবর্ষ থেকে কতটা দূরে রয়েছে এই বিষয়ে আমরা জানব। সূর্যের পরেই আমাদের সবথেকে কাছের তারা প্রক্সিমা সেন্টাউরি। এটি তোমাদের খুব পরীক্ষায় আসে কোশ্চেনটি, সুতরাং এই প্রশ্নটি তোমাদের মনে রাখতে হবে। সূর্যের পরে আমাদের সবথেকে যে কাছের তারা বা নক্ষত্রটি, তার নাম হচ্ছে প্রক্সিমা সেন্টাউরি। এই নামটা মনে রাখতে হবে, যেটি বানান পয়রফলা কয়দন্ত হস্যই ময়াকার প্রক্সিমা সেন্টাউরি দন্তস দন্তন্য টয়াকার হস্য হস্যই প্রক্সিমা সেন্টাউরি। তবে এই তারাটি রয়েছে কত না, এই তারাটি রয়েছে প্রায় 41 লক্ষ কোটি কিমি দূরে। তাহলে এই তারাটি সূর্যের পরে যে আমাদের যে তারা বা নক্ষত্রটি রয়েছে তার নাম হচ্ছে প্রক্সিমা সেন্টাউরি। এর দূরত্ব কত না প্রায় 41 লক্ষ কোটি কিমি। বোঝা গেল? সে তুলনায় সূর্যের অনেক কাছে, দূরত্ব মাত্র 15 কোটি কিমি। তাই সূর্যকে বড় আগুনের থালার মতন দেখায়। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড। তাহলে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড। তোমাদের এই প্রশ্নটিও অবশ্যই ভালোভাবে মনে রাখতে হবে। এটিও তোমাদের খুব কোশ্চেন তুলে দেওয়া হয় যে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত, বা সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কতক্ষণ সময় লাগে, সূর্যের সবথেকে কাছের নক্ষত্রের নাম কি, বা সূর্যের পরের সবথেকে কাছের নক্ষত্রের নাম, বা আমাদের পৃথিবীর সবথেকে কাছের নক্ষত্রের নাম হচ্ছে সূর্য। সূর্য ছাড়া আরও কাছের নক্ষত্রের নাম না, সূর্যের পরে যে নক্ষত্রের নাম সেটি হচ্ছে প্রক্সিমা সেন্টাউরি, আর প্রক্সিমা সেন্টাউরির আগে যে নক্ষত্র বা তারা বলো সেটি হচ্ছে সূর্য। এবার আমরা আসি বায়ু, এই যে আলোকবর্ষ ব্যাপারটা তো বললাম, আর একবার বলে দিচ্ছি। অর্থাৎ বায়ুশূন্য অবস্থায় আলোর গতিবেগ 1 সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিমি। এই গতিবেগে 1 বছরে আলো যতটা দূরত্ব পার হয় তা হলো আলোকবর্ষ বা লাইট ইয়ার। তাহলে আলোকবর্ষ ব্যাপারটা কি এটাও তোমাদের মনে রাখতে হবে। আলোকবর্ষ বা লাইট ইয়ার কি? জ্যোতির্বিজ্ঞানীরা মহাবিশ্বের বিভিন্ন নক্ষত্র ছায়াপথের দূরত্ব এই আলোকবর্ষ এককে পরিমাপ করে। তাহলে যে মহাবিশ্বে আমরা বিভিন্ন যে নক্ষত্রগুলো দেখতে পাই বা ছায়াপথের দূরত্ব, এই যে ব্যাপারটা কোন একক দিয়ে আমরা দেখি না, আলোকবর্ষের একক দিয়ে আমরা পরিমাপ করি। এই লাইনটাও মনে রাখতে হবে, কোন একক হিসাবে ব্যবহার করা হয়, আলোকবর্ষ পরিমাপ একক হিসাবে ব্যবহার করা হয়। এই এককে প্রক্সিমা সেন্টাউরির মানে এই এককে অর্থাৎ এই আলোকবর্ষ একক হিসাবে প্রক্সিমা সেন্টাউরির দূরত্ব পৃথিবী থেকে 4.2 আলোকবর্ষ। এই লাইনটাও তোমাদের মনে রাখতে হবে। প্রক্সিমা সেন্টাউরির পৃথিবী থেকে দূরত্ব কত না, পৃথিবী থেকে যে আলোকবর্ষের যে দূরত্ব সেটা হচ্ছে 4.2 অর্থাৎ 4.2 আলোকবর্ষ। বোঝা গেল? এবার আমরা দেখব নক্ষত্রমণ্ডল সম্পর্কে। চলো, কাছাকাছি থাকা তারাগুলোকে কাল্পনিকভাবে যোগ করলে বিভিন্ন আকৃতি তৈরি হয়। এরকম এক একটা তারার ঝাঁককে বলে নক্ষত্রমণ্ডল। তাহলে নক্ষত্রমণ্ডল কাকে বলে এই লাইনটা কিন্তু আমাদের ভালোভাবে জানতে হবে। তাই নক্ষত্রমণ্ডল কাকে বলে না, কাছাকাছি থাকা তারাগুলো কাল্পনিকভাবে যদি যোগ করা হয় তাহলে বিভিন্ন আকৃতি তৈরি হয়। সুতরাং এরকম এক একটা তারার ঝাঁককে আমরা বলি নক্ষত্রমণ্ডল। এই সম্পর্কে কত রূপকথা, গল্প, কাহিনী ভেবেছে মানুষ। উত্তর আকাশের 7টি উজ্জ্বল তারা আমরা যাকে বলি সপ্তর্ষিমণ্ডল। তাহলে সপ্তর্ষিমণ্ডলে তারার সংখ্যা কটি? 7টি। তাহলে 7টি কেমন তারা? উজ্জ্বল তারা। এবং এটি কোন আকাশে দেখা যায় না, সুতরাং এটি উত্তর আকাশে দেখা যায়।
তাই নক্ষত্রমণ্ডল কি না, নক্ষত্রমণ্ডল হচ্ছে যে কাছাকাছি থাকা তারাগুলোকে কাল্পনিকভাবে যোগ করলে বিভিন্ন আকৃতি তৈরি হয়, এরকম এক একটা তারা ঝাঁককে আমরা বলি নক্ষত্রমণ্ডল। একইভাবে উত্তর আকাশে 7টি উজ্জ্বল তারা নিয়ে তৈরি হয়েছে একটি নক্ষত্রমণ্ডল, তার নাম হচ্ছে সপ্তর্ষিমণ্ডল। সাধারণত 7টি উজ্জ্বল তারা নিয়ে গঠিত এবং এটি সাধারণত দেখা যায় উত্তর আকাশে। আকাশের অন্যদিকে আছে ইংরেজি এম অক্ষের মতন, ইংরেজির এম অক্ষের মতন যে নক্ষত্রমণ্ডল তার নাম হচ্ছে ক্যাসিওপিয়া। এই কোশ্চেনটাও তোমাদের মনে রাখতে হবে। ওকে, তাহলে কি কি বললাম আর একবার ফের বলে দিই, নক্ষত্রমণ্ডল ব্যাপারটা কি সেটা তোমরা তো জানলে। তারপর আমরা দেখলাম যে উত্তর আকাশে 7টি উজ্জ্বল তারা নিয়ে যে উত্তর আকাশে 7টি উজ্জ্বল তারা নিয়ে যে নক্ষত্রমণ্ডল গঠিত হয়েছে তার নাম হচ্ছে সপ্তর্ষিমণ্ডল। একইভাবে আকাশের অন্য দিকের ইংরেজি ক্যাপিটাল এম অক্ষের মতন যে নক্ষত্রমণ্ডলটি দেখা যায় সেটি হচ্ছে ক্যাসিওপিয়া। এবং পরে আরেকটি নক্ষত্রমণ্ডল দেখা যায় সেটি হচ্ছে বগমণ্ডল। এবং এই বগমণ্ডল নক্ষত্রমণ্ডলটি দেখতে কেমন না, ক্রুশ চিহ্নের মতন। ক্রুশ চিহ্নে তোমরা নিশ্চয়ই দেখেছো, সেই ক্রুশ চিহ্নের মতন যে তারাটি বা নক্ষত্রমণ্ডলে দেখা যায় সেটি হচ্ছে বকমণ্ডল। তাহলে আরেকটি নক্ষত্রমণ্ডল জানলে সেটা হচ্ছে কি না বকমণ্ডল। আর অপূর্ব সুন্দর নক্ষত্রপুঞ্জ হলো কালপুরুষকে কল্পনা করা হয়েছে পুরা কাহিনীর এক সাহসী শিকার রূপে। অর্থাৎ এই যে কালপুরুষকে আমরা, এই যে একটি নক্ষত্রপুঞ্জ, এটি একটি নক্ষত্রমণ্ডল কালপুরুষ, তা এই কালপুরুষকে আমাদের কল্পনা করা হয়েছে কিভাবে না, কল্পনা করা হয়েছে কোনো এক পুরা কাহিনী এক সাহসী শিকার রূপে এই কালপুরুষকে আমরা সাধারণত শিকারী একজন সাহসী শিকার রূপে আমরা কল্পনা করি, এই আর কি। তাহলে আমরা পৃষ্ঠা নম্বর 1 নম্বর এবং পৃষ্ঠা নম্বর 2 নম্বর থেকেই আমরা আজ পড়লাম। এই যে 1 পৃষ্ঠার এবং দ্বিতীয় পৃষ্ঠা অর্থাৎ 2 নম্বর পৃষ্ঠা, অর্থাৎ 1 পৃষ্ঠা থেকে এবং 2 নম্বর পৃষ্ঠারে যে সমস্ত কোশ্চেনগুলো আমাদেরকে ভালোভাবে করতে হবে তা চলো এক ঝলকে সেগুলো আমরা একবার দেখে নিই। প্রথমেই আমরা দেখব 1 নম্বর পৃষ্ঠা থেকে কোন কোন প্রশ্নগুলোকে আমাদের ভালোভাবে করতে হবে এমসিকিউর জন্য। যেমন হচ্ছে বিজ্ঞানের সবচেয়ে পুরনো চর্চা হলো ড্যাশ, অপশান দেওয়া রয়েছে, মনে করো জ্যোতিষবিদ্যা বা মহাকাশবিদ্যা বা জ্যোতির্বিজ্ঞান বা মহাকাশ। তাহলে উত্তর কী হবে? জ্যোতির্বিজ্ঞান। তাহলে বিজ্ঞানের সবথেকে পুরনো চর্চা হলো জ্যোতির্বিজ্ঞান। এই লাইনটা তোমাদের ভালোভাবে করতে হবে। দ্বিতীয় কোশ্চেন, সৌরজগৎ সম্পর্কিত আলোচনা করা হয় যে শাখায় তাকে কি বলে না, তাকে জ্যোতির্বিজ্ঞানই বলে। প্রায় কত কোটি বছর আগে মহাবিস্ফোরণের ফলে বিশ্ব ব্রহ্মাণ্ড বা মহাবিশ্ব সৃষ্টি হয়? সেটা তোমরা জানো, প্রায় 1400 কোটি বছর আগে মহাবিস্ফোরণের ফলে বিশ্ব ব্রহ্মাণ্ড বা মহাবিশ্ব সৃষ্টি হয়। তারা বা নক্ষত্র জন্ম হয় কোথা থেকে না, নীহারিকা থেকে। তারপর কোশ্চেন তোমাদের ভালোভাবে করতে হবে যে আকাশে নিয়ে যারা গবেষণা করে, অর্থাৎ আকাশ নিয়ে যারা গবেষণা করে তাদেরকে আমরা কি বলি না, জ্যোতির্বিজ্ঞান। 2 নম্বর পৃষ্ঠা থেকে যে যে প্রশ্নগুলো তোমাদের করবে এমসিকিউর জন্য, যেমন এইগুলো করবে যে লক্ষ লক্ষ নক্ষত্র নিয়ে তৈরি হয় এক একটি ড্যাশ, এক একটি ছায়াপথ হবে। দ্বিতীয় যে কোশ্চেনটি করবে, আকাশগঙ্গা হলো একটা বিরাট পেঁচানো ছায়াপথ, তারার রং থেকে বোঝা যায় তারার উত্তাপ। ছোট তারার অর্থাৎ ছোট লাল তারার উষ্ণতা সবচেয়ে কম। যে তারার উষ্ণতা ও উজ্জ্বলতা সবথেকে বেশি সেটি হলো কি না, সেটি হচ্ছে সাদা তারা।
পরের কোশ্চেন তোমাদের ভালোভাবে করবে, আলোর গতিবেগ 1 সেকেন্ডে প্রায় কত কিমি? 3 লক্ষ কিমি। সূর্যের পরে ছাড়া আমাদের সবথেকে কাছের নক্ষত্র হলো প্রক্সিমা সেন্টাউরি। কালপুরুষ হচ্ছে এক ধরনের নক্ষত্রপুঞ্জ। ইংরেজির ক্যাপিটাল এম অক্ষের মতন নক্ষত্রমণ্ডলটি কি? ক্যাসিওপিয়া। কুশ চিহ্নের মতন আকৃতি বিশিষ্ট নক্ষত্রমণ্ডলটি কি? বকমণ্ডল। উত্তর আকাশের 7টি উজ্জ্বল তারাকে একত্রকে বলে সপ্তর্ষিমণ্ডল। যেখানে কৃত্রিমভাবে মহাকাশ, গ্রহ, তারা প্রভৃতি দেখার ব্যবস্থা থাকে তাকে বলে প্ল্যানেটোরিয়াম। এইটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, শোনো। আচ্ছা, তোমাদের আমি নক্ষত্রমণ্ডল অবধি বলেছিলাম, একটি টুকরো কথা বাদ গিয়েছিল, সেই টুকরো কথা একটু জেনে নাও। দেখো বলেছে বাড়ির কাছাকাছি কোনো একটা প্ল্যানেটারিয়াম অর্থাৎ গিয়ে দেখে এসো যে কৃত্রিমভাবে মহাকাশ, গ্রহ, তারা সব কিছু দেখতে পাবে। অর্থাৎ এই যে প্ল্যানেটারিয়াম, এই প্ল্যানেটারিয়ামে কি হয় না, প্ল্যানেটারিয়ামে যেটি হয় সেটি হচ্ছে যেখানে কৃত্রিমভাবে মহাকাশ বা গ্রহ, তারা প্রভৃতি দেখার ব্যবস্থা, মানে দেখা যায় কৃত্রিমভাবে, এই আর কি, সেটাকে আমরা বলি প্ল্যানেটারিয়াম। বোঝা গেল? এই প্ল্যানেটারিয়াম, এবার একটা নিচের দিকে দেখো, বলছে একটা কালো আর্ট পেপারে আঠা লাগিয়ে তার উপরে অব্র ছড়িয়ে বানিয়ে ফেলে এরকমটি ছায়াপথ। তোমাদেরটি বলা হয়েছে ছায়াপথ তৈরি করতে, এটা আর কিছু করতে হবে না, বাদ দাও। এবার হ্যাঁ, কোশ্চেনের মধ্যে বলছিলাম, তাহলে যেখানে কৃত্রিমভাবে মহাকাশ, গ্রহ, তারা প্রভৃতি দেখার ব্যবস্থা আছে তাকে আমরা বলি প্ল্যানেটারিয়াম। বোঝা গেল? তারপর যে কোশ্চেনটা করবে তোমরা, রাতের আকাশে দৃশ্যমান অসংখ্য ঝিকমিক আলোকবিন্দু আসলে কি? আসলে তারা। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় নেয় কত? না, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় নেয়, বলো, 8 মিনিট 20 সেকেন্ড। আর কি কোশ্চেন দেখো এখান থেকে করবে তোমরা, 2 নম্বর পৃষ্ঠা থেকে আরেকটি কোশ্চেন ভালোভাবে করবে যে ক্যাসিওপিয়ার আকৃতি কেমন? না, ক্যাসিওপিয়ার আকৃতি হচ্ছে ক্যাপিটাল না স্মলে, কোনটা হবে? না, ক্যাপিটাল এম, অর্থাৎ বড় হাতের এম। পরের যে কোশ্চেনটি করবে, একটি তারা ঝাঁককে বলে ড্যাশ নক্ষত্রমণ্ডল। যে নক্ষত্রের উষ্ণতা কম তা দেখতে হয় লাল রঙের। প্রাচীনকালে নাবিকরা উত্তর দিক ঠিক করত ড্যাশ তারা দেখে, ধ্রুব তারা দেখে। এবং পরের কোশ্চেন, শক্তিশালী টেলিস্কোপ যন্ত্রের মাধ্যমে আমরা 200 কোটি আলোকবর্ষ দূরত্ব পর্যন্ত তারাদেরকে দেখা যায়। শীতকালে পরিষ্কার রাতের আকাশে যেসব নক্ষত্রমণ্ডল চোখে পড়ে তাদের মধ্যে অন্যতম হচ্ছে কালপুরুষ। শূন্যস্থান হিসাবে যে প্রশ্নগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে, হাইড্রোজেন, হিলিয়াম গ্যাস, ধূলিকণা বিরাট মেঘ হলো নীহারিকা। দ্বিতীয় কোশ্চেন, মহাবিশ্বের সৃষ্টির সময় যে অসংখ্য ধূলিকণা ও গ্যাসের মহাজাগতিক মেঘ তৈরি হয় তা হলো নেবুলা বা নীহারিকা। তারাদের সৃষ্টি হয় নীহারিকা থেকে বা নেবুলা থেকে। মহাকাশের অসংখ্য আলোক বিন্দুকে এক কথায় বলা হয় জ্যোতিষ্ক। পৃথিবী থেকে প্রক্সিমা সেন্টাউরির দূরত্ব 4.2 আলোকবর্ষ। কাছাকাছি থাকা তারাগুলিকে কাল্পনিকভাবে যোগ করলে তৈরি হয় এক ঝাঁক তারা, একে বলে নক্ষত্রমণ্ডল। ছায়াপথ হলো একটি ড্যাশ নাম, ছায়াপথ হলো একটি নক্ষত্রপুঞ্জের নাম। ছোট ড্যাশ তারার উষ্ণতা সবথেকে কম, ছোট লাল তারার উষ্ণতা সবথেকে কম। বায়ুশূন্য অবস্থায় আলোর গতিবেগ 3 লক্ষ কিমি পার সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ডে 3 লক্ষ কিমি পার অতিক্রম করে গতিবেগ। মহাবিশ্বের দূরত্ব মাপা হয় ড্যাশ এককের সাহায্যে, উত্তর হবে আলোকবর্ষ এককের সাহায্যে। খালি চোখে মাত্র ড্যাশের মতন তারা দেখা যায়, উত্তর হবে খালি চোখে মাত্র 6000-এর মতন তারা দেখা যায়। এখান থেকে তোমরা এসিকিউ কী করবে কোশ্চেন শুনে নাও। তুমি সন্ধ্যাবেলা খোলা আকাশের দিকে তাকালে কি দেখতে পাবে? তোমরা উত্তর লিখবে আকাশ ভরা ঝিকমিকে তারা।
এ শুধু হচ্ছে তারা তা নয়, আরও অনেক কিছু দেখা যায় সন্ধ্যাবেলা খোলা আকাশে। দ্বিতীয় কোশ্চেন, মহাকাশের অসংখ্য আলোকবিন্দুকে এক কথায় কি বলে? তোমরা উত্তর লিখবে মহাবিশ্বের অসংখ্য আলোকবিন্দুকে এক কথায় জ্যোতিষ্ক বলে। পৃথিবীর কোন ছায়াপথে অবস্থিত, অর্থাৎ পৃথিবী কোন ছায়াপথে অবস্থিত? তোমরা উত্তর লিখবে পৃথিবী আকাশগঙ্গা ছায়াপথে অবস্থিত। পরের কোশ্চেন, আকাশগঙ্গা ছায়াপথের আনুমানিক নক্ষত্রের সংখ্যা কত? উত্তর, আকাশগঙ্গা ছায়াপথের আনুমানিক নক্ষত্রের সংখ্যা প্রায় 10,000 কোটি। পরের কোশ্চেন, সূর্য যে ছায়াপথে অবস্থিত তার নাম কি? না, উত্তর হবে আকাশগঙ্গা ছায়াপথ। নেক্সট কোশ্চেন যেটা ভালোভাবে করবে, সূর্যের পরে আমাদের সবচেয়ে কাছে তারা কোনটি? উত্তর তোমরা লিখবে প্রক্সিমা সেন্টাউরি। আলোর গতিবেগ প্রতি সেকেন্ডে কত? না, আলোর গতিবেগ প্রতি সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিমি। শিকারির আকৃতির নক্ষত্রমণ্ডল কী নামে পরিচিত? শিকারি আকৃতির নক্ষত্রমণ্ডলটি কালপুরুষ নামে পরিচিত। সূর্য, পৃথিবী ও অন্যান্য গ্রহ যে ছায়াপথে রয়েছে তার নাম হলো কি? না, তার নাম আকাশগঙ্গা। প্ল্যানেটারিয়ামে গেলে তুমি কি কি দেখতে পাবে? প্ল্যানেটারিয়ামে গেলে তুমি দেখতে পাবে কৃত্রিম মহাকাশ, গ্রহ, তারা ইত্যাদি। কোন যন্ত্রের সাহায্যে মহাকাশ দেখা যায়? এর উত্তর হবে টেলিস্কোপ। এবং টেলিস্কোপ কি? না, টেলিস্কোপ হচ্ছে মহাকাশ দেখার জন্য কাঁচ লাগানো ছোট চোঙ বিশেষ। তোমাদের ক্লাসটি এই পর্যন্ত রইল। ক্লাসটি অবশ্যই তোমাদের কাজে লাগলে অবশ্যই তোমরা সুদীপ্ত স্যারের সুদীপ্ত লার্নিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ক্লাসটি ভালো হলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করো তোমাদের বন্ধুবান্ধবের কাছে। আর ক্লাসটি শেষ করার আগে আরেকটি কথা, যারা এখনও পর্যন্ত সুদীপ্ত লার্নিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সুদীপ্ত লার্নিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পরবর্তীকালে তোমাদের আরও অনেক বিভিন্ন ক্লাসের ভিডিও আসবে। তোমরা আমার সঙ্গে থেকো, ভালো থাকো, টাটা, বাই বাই।